ভূত এফএমে স্বাগতম। এই পুকুরটা তোকে রাতের বেলা পাহারা দিতে হবে। তুই রাতের খাওয়া দাওয়া করে এখানে আসবি আর সকাল হলে চলে যাবি। কে পারবি তো পুকুর পাহারা দিতে? আমাদের গ্রামের চৌধুরী জামাল চাচার কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ চাচা, আমি পারবো। আমার কথায় জামাল চাচা বললেন, হ্যাঁ পারলে তো খুবই ভালো। ওই দেখ, পুকুরের কোণে একটা ছোট্ট ঘর বানিয়ে রাখছি, তুই ওখানে আরাম করে পারবি থাকতে। ওখানে বসে থাকার ফাঁকে ফাঁকে পুকুর পাহারা দিবি, ঘুমিয়ে রাত পার করে দিস না। আবার আমার পুকুর থেকে রাতে মাছ চুরি হয়, কে জানি মাছ ধরে এখানে খেয়ে কাটা ফেলে চলে যায়, সেজন্যই তোকে রাখা। তুই যদি ভালোভাবে আমার পুকুর পাহারা দিতে পারিস তাহলে তোকে মাস শেষে 10,000 টাকা বেতন দেব। আমি তো তোর পরিবারের অবস্থা জানি, তোর বাবা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, তোর মা অন্যর বাড়িতে কাজ করে। তুই আমার পুকুর পাহারা দেওয়ার কাজ করলে তোর বাবার ওষুধ কেনার টাকাও হবে, তোর মায়েরও আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না। ওনার কথাই বললাম, হ্যাঁ চাচা, আপনি ঠিক বলেছেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পুকুর ঠিকভাবে পাহারা দিব। আমার কথায় খুশি উনি বললেন, ঠিক আছে, তাহলে আজ রাত থেকে পাহারা দেওয়ার কাজ শুরু কর। আর শোন, তোকে একটা কথা বলি, এই পুকুরটা দিনের বেলা দেখতে স্বাভাবিক লাগলেও রাতে একটু ভয়ঙ্কর লাগে। তুই রাতে পুকুর পাহারা দিবি, হয়তো একটু একটু কিছু দেখতে পারিস, ওতে ভয় পাস না। তোকে আমি লাইট দিব আর একটা লাঠি, এগুলো নিয়ে পুকুর পাহারা দিলে কোনো সমস্যা হবে না। যা এখন বাড়িতে যা, আর রাত থেকে তোর কাজ শুরু। জামাল চাচার কথায় আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দেখলাম বাবা শুয়ে আছে বিছানায়। তখন আমি বাবার পাশে গিয়ে বসে বললাম, বাবা, ও বাবা, চৌধুরী জামাল আছে না চাচা, ওনার তো একটা পুকুর আছে জানো? আরে আমাদের বিল পাড়ের ওইদিকে যে পুকুরটা, আজ রাত থেকে ওই পুকুরটা পাহারা দেওয়ার কাজ করব। তুমি তো অসুস্থ, তোমার ওষুধ আনতে হয়, সংসার চালাতে হয়, মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায়। আমি তো বড় হয়েছি, তাই ভাবলাম একটা কাজটা করি। আমার কথায় বাবা বললেন, তা বাবা রাতের বেলা কাজ করবি, কোনো সমস্যা হবে না? বাবার কথা আমি বাবার হাত ধরে বললাম, না বাবা, কিসের আবার সমস্যা হবে, আমি তো শুধু পুকুর পাহারা দিব। আমার কথায় মা ওখানে এসে বলল, তুই পারবি তো বাবা? আমি তো শুনেছি ওই পুকুর পাড়ে ভয়ের ঘটনা ঘটে, অনেকে অনেক কিছু দেখে ওই পুকুর পাড়ে। এর আগে যে পুকুর পাহারা দিত সে ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আমি বলি কি, তুই অন্য কোনো কাম কাজ কর। মায়ের কথায় আমি বললাম, এখন হঠাৎ কোথায় কাজ পাবো মা বলো? আর মানুষে দেখে একটা বলে আরেকটা। তুমি কোনো চিন্তা করো না, আমি পুকুরটা পাহারা দিয়ে থাকি, এতে কোনো সমস্যা হলে বা বাদ দিয়ে দেবো তখন। তখন মা বলল, ঠিক আছে, তবু চিন্তা হয়, তুই সাবধানে পুকুর পাহারা দিস বাবা। মায়ের কথায় আমি রাজি হয়ে ঘরে গিয়ে একটু শুয়ে রইলাম। রাতে পুকুর পাহারা দিতে হবে এই ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সন্ধ্যার আগে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে সেদিন রাতে খাওয়া দাওয়া করে রওনা করলেন চৌধুরী বাবুর পুকুরের দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে যেতে বুঝতে পারলাম জায়গা আসলে রাতের বেলা অন্যরকম লাগে, কেমন থমথমে পরিবেশ। আমি পুকুর পাড়ে গিয়ে আমার থাকার সেই ছোট্ট ঘরটাতে গেলাম। সেখানে গিয়ে একটু বসে তারপর এক হাতে লাঠি ও লাইট নিয়ে বাইরে বের হয়ে পুকুরের দিকে এদিক ওদিক লাইট মেরে ঘোরাঘুরি করলাম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি আর করে আবার সেই ঘরে এসে বসে রইলাম। ঘরটা পুকুরের এক কোণে, ঘরটা দুই দিকে দুটো জানালা আছে, জানলা দিয়ে পুকুরের দুই দিকটা দেখা যায়। আমি ঘরে বসে আছি, মাঝে মধ্যে বেরিয়ে লাইট মেরে চারিদিকে চেক করছি। এভাবে রাত যখন গভীর হলো তখন আমি ঘরে বসে একটু ঘুম ঘুম ভাব পাচ্ছিল। এমন সময় পুকুরের এক কোণে পানিতে একটা আওয়াজ পেলাম। আওয়াজটা পাবার সাথে সাথেই ঘর থেকে বেরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু পুকুরের পানিতে গোসল করে যেমন আওয়াজ আসে ওরকম একটা আওয়াজ পাচ্ছিলাম। আওয়াজটা যেদিকে থেকে আসছে আমি লাইন অফ করে চুপি চুপি ওই দিকে এগোতে লাগলাম। ভাবলাম নিশ্চয়ই চোর হবে, মাছ ধরার জন্য জাল ফেলেছে পুকুরে। এই ভেবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে বুঝতে পারলাম পুকুরের পানিতে কেউ আছে, মনে হচ্ছে গোসল করছে। দেখ, এটা দেখে আমি হঠাৎ করে তার দিকে লাইটটা মারি। আমি লাইট মারার খুব সুন্দরী একটা মেয়ে আমার দিকে ঘুরে তাকায়। এই গভীর রাতে পুকুরের পানিতে মেয়েটাকে দেখে বললাম, আরে কে আপনি? এই মাঝরাতে পুকুরে নেমে কি করছেন? মাছ টাছ চুরি করতে আসেননি তো? আমার কথায় মেয়েটা আমার দিকে তাকিয়ে রইলেন। এটা দেখে আমি বললাম, কি ব্যাপার, আপনি কথা বলছেন না যে? আপনি কি কথা বলতে পারেন না?
আমার কথায় মেয়েটা বললেন, তুমি কে? তুমি এই রাতের বেলা এখানে কি করছো? তখন আমি বললাম, আমি পুকুর পাহারা দেবার চাকরি নিয়েছি, এখন থেকে এই পুকুর পাহারা দিব আমি। এখন সত্যি সত্যি বলুন আপনি কে? আমার কথায় মেয়েটা বললেন, বলবো, আমার বিষয়ে তোমাকে বলবো, তার আগে একটা জিনিস দেখো। কথাটা বলে মেয়েটা পানিতে শুয়ে পড়ার মতো হলেন, আর তখনই আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। কারণ মেয়েটার উপরে মানুষের মতো হলেও কোমর থেকে নিচের দিকে মাছের মতো। এটা কিভাবে হতে পারে, কিভাবে সম্ভব? আমি মেয়েটার এমন রূপ দেখায় মেয়েটা এবার বললেন, কি এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছো আমি সাধারণ কোনো মানুষ না, আমি একটা জলপরি। আমার নাম মরিয়ম, আমি এই পুকুরে থাকি। তুমি যেহেতু আমাকে দেখে ফেলেছ আর তুমি রোজ রাতেই পুকুর পাহারা দিবা, তাই তোমাকে সত্যিটা বললাম। তুমি আমার কথা কাউকে বলবা না, বললে তোমার ক্ষতি হয়ে যাবে। এই বলে সে মেয়েটা মানে জলপরি আমার চোখের সামনে পানিতে ডুবে মাছের মতো করে চলে যায়। জলপরি চলে যাবার পর আমি অবাক হয়ে সেখানে কিছুক্ষণ তাকিয়ে থাকি। এটা আমি কি দেখলাম? এটা কি স্বপ্ন না বাস্তব? আগে জলপরির গল্প শুনেছি, আজ বাস্তবে দেখব ভাবিনি। আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার আমার ছোট্ট ঘরটাতে ফিরে আসি। এরপর আমি বাকি রাতটুকু আবারও লাইট মেরে পুকুরের নানান জায়গা দেখি সেই জলপরীকে দেখা যায় কিনা। কিন্তু না, সেই জলপরীকে সেই রাতে আর দেখতে পাই না। রাত পেরিয়ে সকাল হয়। সকাল হলে আমি সেই পুকুর পাড় থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে বাবার পাশে বসে খাবার খাই। সারা রাত পুকুর পাহারা দিয়েছি, একটু ঘুমোতে পারিনি, তাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম একেবারে বিকালে। বিকালে ঘুম থেকে উঠে গোসল করে খাবার খেয়ে ঘরে বসে ভাবতে লাগলাম, চৌধুরী জামাল চাচার ওই পুকুরে তাহলে কি জলপরি বাস করে? আমি কেন জলপরিটাকে ওখানে দেখলাম? ও আমাকে বলেছিল ওর কথা যেন কাউকে না বলি, তাই আমি কথাটা গোপন রাখি। সেই জলপরীকে যে আমি দেখেছি এটা কাউকে বলি না। যাই হোক, এভাবে ঘরে বসেও বাইরে আড্ডা দিয়ে কেটে যায় দিনটা। দিন পেরে রাত আসা। রাত হওয়ায় আমি রাতের খাবার খেয়ে রেডি হয়ে লাইটটা নিয়ে চলে গেলাম আমার পুকুর পাহারা দেওয়ার কাজে। বেশ কিছুক্ষণ হাঁটার পর পুকুর পাড়ে পৌঁছে লাইট মেরে চারিদিকে ঘুরে দেখলাম। চারিদিকে ঘুরে দেখে আমার থাকার সেই ঘরে গিয়ে একটু শুয়ে আরাম করতে লাগলাম। আমি শুয়ে আছি, মাঝে মধ্যে জানলা দিয়ে লাইট মেরে দেখছি পুকুর পাড়ে কেউ আছে কিনা। এভাবে কেটে যেতে থাকে সময়। ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎ পুকুরের একদিকে থেকে আওয়াজ আসতে থাকে, কিরকম একটা আওয়াজ। আমি আওয়াজটা পেয়ে লাইট মারিনি, লাইট মারলে পালিয়ে যাবে হয়তো, এটা ওই জলপরীর আওয়াজ করছে। এইভাবে লাইট অফ করে লাঠিটা নিয়ে চুপি চুপি এগিয়ে যেতে লাগলাম যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকটায়। আমি আস্তে আস্তে সেই দিক দিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে দেখলাম 2-3টা বাচ্চা ছেলেদের মতো কিছু একটা চাঁদের আলোতে, সেরকমই মনে হচ্ছে। ওই বাচ্চার মতো অবয়বগুলো পুকুর পাড়ে বসে তাদের একটা হাত লম্বা করে পুকুরের পানিতে ডুবিয়ে আবার উপরে তুলে কি যেন করছে। ওদের এরকম আচরণ ও হাত লম্বা করে পুকুরে পানিতে ঢোকানো দেখে বুঝতে পারি এগুলো স্বাভাবিক কোনো বিষয় না, এরা স্বাভাবিক কোনো মানুষও না, এরা নিশ্চয়ই কোনো জিন ভূত হবে। এটা ভেবে আমি হাতের লাঠিটা শক্ত করে ধরে এক লাফে ওদের কাছাকাছি গিয়ে লাইটটা মারি। আমি ওদের দিকে লাইট মারায় দেখতে পাই বামন আকৃতি 3-4টা বাচ্চার ছেলের মতো অবয়ব। সেই অবয়বগুলো আমার থেকে উল্টো দিক করে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। ওরা মাছ খাচ্ছে দেখে আমি বলে উঠলাম, কে? তখন ওরা আমার দিকে ঘুরে তাকায়। ওরা আমার দিকে ঘুরে তাকানোর পর আমি যা দেখি সেটা দেখে আমার পিলে চমকে যায়। আমি দেখি যাদের বাচ্চা মনে করেছি ওরা বাচ্চা না, ওরা বাচ্চার মতো ছোট বামন আকৃতির ভয়ঙ্কর জিন। ওদের কানগুলো কেমন খাড়া খাড়া খরগোশের মতো, আর মুখটা অনেক ভয়ঙ্কর, দাঁতগুলো বিড়ালের মতো। ওদের মুখে কাঁচা মাছ খাওয়া রক্ত মাছের আঁশ লেগে আছে। ওদের দেখে আমি ভয় পেলেও পালিয়ে যাইনি, উল্টে রেগে বলে উঠলাম, দাঁড়া, আমার মালিকের পুকুরের মাছ খাওয়া? কথাটা বলে হাতে থাকা লাঠি দিয়ে সেই বামন আকৃতির ভয়ঙ্কর জিনগুলোকে পেটাতে থাকি। আমার লাঠির আঘাত খেয়ে ওগুলো চিৎকার দিয়ে বাতাসে মিশে গেলেন। জিনগুলো বাতাসে মিশে যাবার পর আমি দেখি সেখানে অনেক মাছের কাঁটা পড়ে আছে। মাছের কাঁটা দেখে মনে মনে বলি, ও তাই তো বলি চৌধুরী জামাল চাচা কেন বলে পুকুর পাড়ে মাছের কাঁটা পড়ে থাকে, তাহলে এরাই পুকুরের মাছ ধরে খায়। যাই হোক, মাছের কাঁটা দেখে আমি লাঠি দিয়ে ওগুলো ফেলে দিই। ওগুলো ফেলে দিয়ে আবার আমার থাকার ঘরে আসি।
আমি থাকার ঘরে আসার পর সেখানে শুয়ে আরাম করতে থাকি। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর আমার ঘুম ঘুম ভাব হয়েছে। এমন সময় হঠাৎ আমার ঘরটা কেমন কেঁপে উঠল। আমার ঘরটা কেঁপে ওঠার পর আমি ঘর থেকে বললাম, কে কেউ কে আছেন? কিন্তু আমার কথার কোনো উত্তর পেলাম না। কথার কোনো উত্তর না পেয়ে চুপ করে রইলাম। তখন হঠাৎ করে কেউ একটা পাথর দিয়ে আমার ঘরের চালে ঢিল মারল। ঘরের চালে ঢিল মারায় আমি লাইট নিয়ে বাইরে বের হয়ে দেখি আশেপাশে কেউ নেই। আশেপাশে কাউকে না দেখে আবারও ঘরে ঢুকবো এমন সময় একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে পেছনে ঘুরে লাইট মেরে দেখি পুকুর পাড়ে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে আজ কান্না করছে। বাচ্চাটাকে দেখে অবাক হয়ে বললাম, আরে আরে, এই রাতের বেলা এখানে বাচ্চা আসলো কোথা থেকে? এই ভেবে বাচ্চাটার দিকে এগিয়ে যেতে লাগলাম। এমন সময় বাচ্চাটা হামাগুড়ি দিয়ে পুকুরের পানির দিকে যেতে লাগলো। বাচ্চাটা পুকুরের পাড়ে যাবে এই ভেবে একটা দৌড় দিয়ে বললাম, আরে বাপু, পড়ে যাবে, দাঁড়াও। কিন্তু আমার কথা না শুনে বাচ্চাটা হামাগুড়ি দিতে দিতে পুকুরের পানিতে পড়ে গেল। বাচ্চাটা পুকুরে পড়ে যাবার সাথে সাথে আমি দেরি না করে পুকুরে লাফ দিলাম আর বাচ্চাটাকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর যখন বাচ্চাটিকে পেলাম তখন হঠাৎ আমার হুঁশ আসলো। আমার হঠাৎ মনে হলো, আরে এই গভীর রাতে কোনো বাচ্চার তো এখানে আসার কথা না, আশেপাশে তো তেমন কোনো বাড়িঘরও নেই, এটা নিশ্চয়ই ওই বামন আকৃতির জিনগুলোর কাজ। এই ভেবে পুকুর থেকে উপর উঠতে যাবো এমন সময় বুঝতে পারলাম পানির নিচে আমার দুই পা শক্ত করে চেপে ধরেছে দুজন। কেউ আমার পা ধরে রেখেছে ফিল হওয়ায় আমি ভয় পেয়ে নড়াচড়া করতে চাই, কিন্তু একটু নড়াচড়া করতে পারি না। এমন সময় পুকুরে আমার সামনে এসে দাঁড়ায় আরেকটা অবয়ব, বামন আকৃতির জিন। সেই জিনটা এসে ভয়ঙ্কর একটা হাসিতে বলে, কিরে, এখন কই যাবি? আমাদের আঘাত করেছিলি না, এখন তোকে পুকুরে চুবিয়ে মারব। এই কথাটা বলে বামন আকৃতির জিনটা এক লাফে আমার কোলে বসে আমার গলা চেপে ধরে। পানির নিচে দুই পা ধরে আছে দুজন, এদিকে পানির উপরে আরেকটা আমার গলা চেপে ধরেছে দেখে আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু চিৎকার করতে পারি না, নড়াচড়াও করতে পারি না। তখন সেই তিনটা জিন আমাকে পানিতে চুবাতে থাকে। এমন সময় পানিতে বিশাল ঢেউ সৃষ্টি করে সেখানে আসেন জলপরি। জলপরি ওখানে আসার সাথে সাথেই সেই বামন জিনগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বামন জিনগুলো আমাকে ছেড়ে পালিয়ে যাবার পর আমি জলপরির দিকে ভয়ে ভয়ে তাকিয়ে থাকি। এমন সময় সেই জলপরি বলেন, ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করব না। ওরা পিশাচ জিন, তুমি তোদের আঘাত করায় ওরা তোমাকে মারতে এসেছে। তবে এখন থেকে আশা করি ওরা আর এখানে আসবে না। তুমি উপরে উঠে তোমার ঘরে যাও। সকাল হতে বেশি দেরি নেই, সকাল হলে বাড়িতে চলে যেও, আর আমি কাল তোমার সাথে দেখা করবার কথা বলবো। এই বলে জলপরি চলে যায় আর আমি পুকুর থেকে উপরে উঠে আমার থাকার ঘরে চলে আসি। সেখানে আসার পর ভেজা শরীরে বসে ভাবতে থাকি, আজকে জলপরি না আসলে সেই বামন আকৃতির পিশাচ জিনগুলো আমাকে মেরে ফেলতো। জলপরিটা অনেক ভালো। এসব ভাবতে ভাবতে বাকি রাতটুকু পার হয়ে সকাল আসে। সকাল হয় আমি বাড়ির দিকে যেতে থাকি। বাড়ির দিকে যাওয়ার সময় বাড়ির কাছাকাছি আসতে দেখা হলো চাচাতো বোন রুমির সাথে। রুমি আমার রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছে। আমার ভেজা শরীর দেখে রুমি বললেন, কি ব্যাপার, তোমার পুরো শরীর ভেজা কেন? সকাল সকাল পুকুরে গোসল করতে গিয়েছিলে নাকি? রুমির কথা আমি বললাম, রাস্তা ছাড় রুমি, ভালো লাগছে না। কেন ভালো লাগে না? আমার সাথে কথা বলতে ভালো লাগে না বুঝি? তাকো আমার দিকে, দেখো আমার চোখে কি বলে। তুমি কি আমার চোখে তোমার মনের ভাষা বুঝতে পারো না? রুমির এমন কথার দিকে তাকিয়ে বললাম, না বুঝি না, আর বুঝতেও চাই না। তোর এমন কথা আমার ভালো লাগে না। তুই আমাকে কি বলতে চাস আমি জানি, রাস্তা ছাড় এখন। কথাটা বলে সামনের দিকে এগোতে গেলে রুমি আবারও আমার সামনে এসে দাঁড়ালেন। তখন এমন সময় চাচাকে আসতে দেখে রুমি সরে গিয়ে বললেন, বাবা আসছে, তাই বেঁচে গেলে। কথাটা বলে রুমি চলে যাওয়ায় আমি একটু সামনে যেতে চাচা বলল, আরে নিশাত, কই থেকে আসলি? তোর শরীর ভেজা কেন? শুনলাম চৌধুরী বাবুর পুকুর পাহারা দেওয়ার কাজ করছিস। চাচার কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ চাচা, তুমি ঠিকই শুনেছ, রাতের বেলা পুকুর পাহারা দেওয়ার কাজ করছি। কথাটা বলে চাচাকে বললাম, চাচা, তোমাকে একটা কথা বলার দরকার। তোমার রুমি আমার সাথে কিরকম যেন করে, ওর ভাবভঙ্গি দেখে মনে হয় ও আমাকে পছন্দ করে, কিন্তু আমি এটা চাই না। তুমি তোমার মেয়েকে বুঝে বলবা, ঠিক আছে?
কথাটা বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর মা আমার ভেজা শরীর দেখে বলল, আরে বাবা, তোর কি হয়েছে? তোর শরীর এরকম ভেজা কেন? মায়ের কথা জবাবে আমি বললাম, তেমন কিছু হয়নি মা, ওই পুকুর পাড়ে হাঁটার সময় পা পিছলে পুকুরে পড়ে গিয়েছিলাম, তো তাই শরীরটা ভেজা। কথাটা বলে ঘরে গিয়ে ভেজা কাপড় চেঞ্জ করে মাকে বললাম, মা খাবার দাও। আমার কথায় মা খাবার দিলে আমি খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম দুপুরের পর। ঘুম থেকে ওঠার পর মা খাবার দিয়ে আমার পাশে বসে বলল, বাবা নিশাদ, ভাত খেয়ে একটু বাজারে যা, ঘরে বাজার নেই, আর তোর বাবার ওষুধও নিতে হবে। মায়ের কথায় আমি খেতে খেতে বললাম, ঠিক আছে, খাবার খেয়ে যাচ্ছি। এই বলে খাবার শেষ করে কথা মতো বিকালের দিকে চলে গেলাম বাজারে। বাজারে যাবার পর বাজার শেষ করে ডাক্তারের দোকানে গিয়ে বাবার জন্য ঔষধ নিলাম। বাবার জন্য ওষুধ নেওয়ার সময় ডাক্তার চাচা বললেন, তা হ্যাঁ রে নিশাদ, তোর বাবাকে ওষুধের উপর আর কত রাখবি? তোর বাবাকে এবার ভালো ডাক্তার দেখা, পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করাতে হলে তাই কর। ওনার কথা আমি বললাম, দেখি কিছুদিন গেলে করাতে পারি। এই বলে ওষুধ নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর মাকে বাজারগুলো দিয়ে ঘরে গিয়ে বাবার পাশে বাবার সাথে কথা বলতে লাগলাম। এভাবে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। রাত হলে খাবার খেয়ে চলে গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে যাবার পর আমার যে থাকার ঘরটা আছে ওই ঘরের কাছে যেতে মনে হলো ওখানে কেউ আছে। ঘরের ভিতরে কাউকে ফিল হওয়ায় আমি চুপি চুপি হঠাৎ করে ঘরে ঢুকে চমকে উঠলাম। আমি ঘরে ঢুকে দেখি জলপরি আমার ঘরে বসে আছে। জলপরীকে দেখে এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। এটা দেখে জলপরি বলল, কি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন, কি ভাবছো? তখন আমি চোখ সরিয়ে একটু অবাক হয়ে বললাম, আগে ভাবতাম জলপরি পানিতেই থাকে, ওপরে আসে না, এখন দেখি ওপরে আসতে পারে। আমার কথায় জলপরি মুচকে এসে বলল, আমি জলপরি রূপে থাকি, কিন্তু ওটা আমার আসল রূপ না। আমার আসল রূপ এটা, আর আমি অন্য পরীদের মতো উড়তে পারি, বাতাসে মিশতে পারি। আমার পানির নিচে জিন, পানির তলদেশে আমার রাজ্য। পরীর কথা আমি বললাম, ও আপনি তাহলে ওইখানে ওই পুকুরের তলদেশে থাকেন? আপনি একা থাকেন নাকি আপনার পুরো পরিবার এখানে থাকে? আমার কথায় জলপরি মন খারাপ করে মাথা নিচু করে বলল, আসলে এখানে আমার পরিবার বা আমি কেউ থাকি না। আমাকে একজন কবিরাজ আজ থেকে 10 বছর আগে এই পুকুরে বন্দি করে রেখেছে। কবিরাজ আমাকে বন্ধ করে রাখায় আমি পুকুরের বাইরের কোথাও যেতে পারি না। আমার পরিবার ও আমার রাজ্য গভীর সমুদ্রের নিচে। জলপরির কথায় আমি অবাক হয়ে বললাম, কি সত্যি? কিন্তু আপনি ওই কবিরাজের কাছে বন্দী হলেন কিভাবে? কেনই বা কবিরাজ আপনাকে এই পুকুরে বন্দী করলো? আমার কথায় জলপরি মন খারাপ করে বলল, আজ থেকে 10 বছর আগে আমিও আমার এক পরি বান্ধবী তোমাদের মানুষদের দুনিয়াতে বেড়াতে এসে কবিরাজ কাছে বন্দী হই। সে কবিরাজ ভালো না, ও আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি ওকে বিয়ে করতে রাজি হইনি। ওকে বিয়ে করতে রাজি না হওয়ায় কবিরাজ আমাকে দিয়ে তার কাজ করাতে চেয়েছিল, কালো জাদু করতে চেয়েছিল, কিন্তু আমি এতেও রাজি ছিলাম না। আমি কোনোতে রাজি না হওয়ায় কবিরাজ রেগে আমাকে কালো জাদুর মাধ্যমে এই পুকুরে বন্দি করে রাখে। কবিরাজ আমাকে এমনভাবে এক কালো জাদুর মাধ্যমে বন্দি করে, যার ফলে আমি তো এই পুকুরে বন্দি হই, আর আমার পরিবার বা আমার রাজ্যর কোনো জিন যেন আমার খোঁজ না পায়। সে তখন থেকে আমি এখানে বন্দি। আমার পরিবার এখনো জানে না আমি এখানে। জলপরির কথায় অবাক হয়ে বললাম, এটা তো করুণ এক কাহিনী। সে কবিরাজ আপনার সাথে কাজটা ঠিক করেনি। আচ্ছা, আপনাকে মুক্ত করার কি কোনো উপায় নাই? আমার কথায় জলপরি বললেন, আছে, কিন্তু সেটা অনেক কঠিন কাজ। এসব বাদ দিন, আপনার নাম কি? পরীর কথায় জবাবে আমি বললাম, আমার নাম মোহাম্মদ নিশাদ। আপনি বলুন, আমি শুনবো আপনাকে মুক্তি করার উপায় কি। আমার কথায় জলপরি বললেন, এই পুকুরের মাঝখানে কাদার মধ্যে একটা হাড়ি আছে। সেই হাড়ির ভেতরে একটা পুতুল আছে। সেই পুতুলের শরীরে একটা তাবিজ বাঁধা। সেই তাবিজটা খুলে আগুনে পুড়িয়ে দিলে আমি এখান থেকে মুক্ত হব। পরীর কথা আমি চুপ থেকে বললাম, আমি করব, আমি আপনাকে মুক্ত করব। আমার কথাই পড়ে আমার দিকে তাকিয়ে বললেন, না না, এটা কি বলো, তুমি পারবে না। এটা যতটা সহজ ভাবছো এতটা সহজ না, অনেক কঠিন একটা কাজ এটা। যত কঠিন কাজ হোক, আমি আল্লাহর রহমতে চেষ্টা করব আপনাকে মুক্ত করার। আপনি আমার উপকার করেছেন ওই বামন আকৃতির পিশাচ জিনদের হাত থেকে। আমাকে উপকার না করলে ওরা আমাকে মেরে ফেলতো। আপনার ওসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আপনি আমাকে এত বড় উপকার করতে পারবেন, আর আমি বুঝে পারবো না? আমি পুকুরের মাঝখানে গিয়ে ডুবে সে হাঁড়িটা তুলে এনে আপনাকে মুক্ত করবো ইনশাল্লাহ। আমার উপর ভরসা রাখেন।
আমার কথায় জলপরি বললেন, তুমি যতটা সহজ ভাবছো এটা অতটাও সহজ কাজ না, এখানে কিছু শর্ত আছে। প্রথম শর্ত হলো আমাবস্যার রাতে কাজটা করতে হবে, আর দ্বিতীয়ত তুমি পুকুরে নামার পর মাত্র 3বার ডুব দিতে পারবা। 3টা ডুব দেওয়ার পর যদি হাঁড়িটা উপরে তুলতে না পারো তাহলে তোমার নাক মুখ দিয়ে রক্ত আসবে আর তুমি মারা যাবে, আর আমি চিরজীবনের জন্য এই পুকুরেই বন্দী হব। তাহলে ভাবো কাজটা কতটা কঠিন। পরিকথা একটু চিন্তা করে বললাম, আমি তো মরেই যেতাম তুমি সাহায্য না করলে, আমার আর মরণের ভয় কি? আর তোমাকে আমি মুক্ত করতে না পারলে তুমি এখানেই থাকবা, কেউ হয়তো মুক্ত করতে আসবে না তোমাকে। আমি জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে সাহায্য করব, আল্লাহর রহমতে আমার বিশ্বাস আমি পারবো। আমার এরকম কথায় পরীর চোখে পানি চলে আসলো। তখন জলপরি মরিয়ম আমাকে বললেন, ঠিক আছে, তাই যেন হয়। আজ থেকে 3 দিন পর আমাবস্যার সেই রাতে তুমি পুকুরে নেমে ডুব দিবা। পরিকথা আমি রাজি হলেও ও আমার সাথে আরও কিছুক্ষণ গল্প করে সেখান থেকে চলে যায়। এরপর আমি অপেক্ষা করতে থাকি সামনের আমাবস্যা রাতের জন্য। অনেক অপেক্ষার পর কেটে যায় 3টা দিন, আর চলে আসে আমাবস্যার রাত। আমাবস্যার রাত আসার সেই দিন রাতে আমি পুকুর পাড়ে যাই। আমি পুকুর পাড়ে যাবার পর জলপরি আমার কাছে এসে বলে, নিশাদ, আমারও ভাবো যদি 3টা ডুবে হাঁড়িটা নিয়ে আসতে না পারো তাহলে কিন্তু মরিয়ম তুমি দোয়া করো, আল্লাহর রহমতে আমি পারবো তোমাকে মুক্ত করতে। আমার কথায় পরি বললেন, ঠিক আছে, আল্লাহ যেন রহম করেন। কথাটা বলে মরিয়ম চলে যায়, আর আমি আল্লাহর নাম নিয়ে পুকুরে নেমে পড়ি। পুকুরে নামার পর সাঁতার কেটে পুকুরের মাঝখানে যাই। অনেক ভয় করছিল তখন কি যে হবে, আমি পারবো হাঁড়িটা তুলে নিয়ে আসতে? ওদিকে তখনই দেখলাম পরি তার মায়াবী চোখে করুণ দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। পরীর এই মায়াবী চেহারা দেখে আমার আরো খারাপ লাগে। তখন আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে পুকুরের মাঝখানে ডুব দিলাম। আমি পুকুরের মাঝখানে ডুব দেওয়ার পর পুকুরের গভীরে যাবার আগেই আমার দম বন্ধ হয়ে আসলে আমি উপরে উঠে পড়ি। আমি উপরে ওঠায় পরি অনেক ভয় পেয়ে যায়। এদিকে আমিও হতাশ। পুকুরের মাঝখানে তো গভীর আগে জানা ছিল না। আমি প্রথমবার পুকুরের গভীরে যেতে না পারায় দ্বিতীয়বার লম্বা নিঃশ্বাস নিয়ে ডুব দিলাম। দ্বিতীয়বার ডুব দেওয়ার পর পুকুরের গভীরে গিয়ে হাত দিয়ে খুঁজতে থাকি, কিন্তু আমি সে হাঁড়িটা খুঁজে পাই না। এদিকে তখন দম বন্ধ হয়ে আসায় আমি এবারও ব্যর্থ হয়ে উপরে ভেসে উঠি। আমি দ্বিতীয়বার ব্যর্থ হয়ে ভেসে উঠায় পরিবার কান্না করে দেন। এদিকে আমিও তখন ভয়ে শেষ 2বার ডুব দিয়ে ব্যর্থ হলাম। এবার যদি ডুব দিয়ে হাঁড়িটা না নিয়ে উপরে উঠতে আসি তাহলে নাম মুখ দিয়ে রক্ত আসবে আর আমি মারা যাব। আমার সামনে কি অপেক্ষা করছে জানি না। আমি আল্লাহর উপর ভরসা রেখে আবারও বিসমিল্লাহ বলে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে ডুব দিলাম। আমি ডুব দেওয়ার পর পুকুরের গভীরে গিয়ে এবার কাদার ভিতরে হাত দিয়ে খুঁজতে লাগলাম, কারণ দ্বিতীয় আমি কাদার উপরে খুঁজে হাঁড়িটা পাইনি। আমি কাদার ভিতরে হাত দিয়ে খুঁজতে লাগলাম। এদিকে ধীরে ধীরে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি খুঁজতে খুঁজতে এক সময় আমার হাতে কি একটা লেগে যায়, আর আমি 2 হাত দিয়ে স্পর্শ করে বুঝি এটাই সেই হাঁড়ি। আমি হাঁড়িটা পাওয়ায় ওটা ধরে টান দিয়ে, কিন্তু ওটা সহজে উঠছিল না। দীর্ঘ 10টা বছর কাদার নিচে থাকায় শক্ত হয়ে আছে হাঁড়িটা। আমি হাঁড়িটা ধরে টানছি, কিন্তু ওটা শক্ত হয়ে আছে। এদিকে দমও বন্ধ হয়ে আসছে আমার। হয়তো কিছুক্ষণের মধ্যে দম বন্ধ হয়ে মারা যাব। এমন অবস্থায় শরীরের সমস্ত শক্তি দিয়ে হাঁড়িটাকে টান দিলাম, আর তখনই হাঁড়িটা আমার হাতে উঠে আসলো। হাঁড়িটা হাতে আসায় আমি দ্রুত উপরের দিকে উঠতে লাগলাম, কিন্তু শরীরে তখন একটুও শক্তি ছিল না। আমি হাঁসফাঁস করতে করতে অনেক কষ্টে পানির উপরে ভেসে লম্বা নিঃশ্বাস নিলাম। আমি লম্বা নিঃশ্বাস নেবার পর পরি আমার দিকে কান্না ভরা চোখে তাকিয়ে রইলেন। এদিকে তখন আমি আমার সাথে করে নিয়ে আসা হাঁড়িটা পরির দিকে দেখালে ও লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, আল্লাহ রহম করেছে, সাবধানে উপরে রাখো। পরির কথায় হাঁড়িটা নিয়ে পুকুরের থেকে অনেকে কষ্ট করে পুকুর পাড়ে উঠে আসলাম। উপরে উঠে আসায় ঘাসের ওপর লম্বা হয়ে শুয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলাম। তখন মরিয়ম পরি আমার কাছে এসে বললেন, নিশাদ, তুমি হাঁড়িটা নিয়ে আসতে পারবা ভাবিনি। এখন ওটা এক আঘাতে ভেঙে ফেললে, আর পুতুলটা সহ তাবিজটা পুড়িয়ে ফেলো। পরির কথায় উঠে ঘরে গিয়ে আমার লাঠিটা নিয়ে আসলাম। লাঠিটা নিয়ে এক আঘাতে হাঁড়িটা ভেঙে ফেললাম। হাঁড়িটা ভেঙে ফেলার সাথে সাথে দেখলাম সেখানে সত্যি একটা পুকুর আর পুতুলের শরীরে তাবিজ বাঁধা। আমি তাবিজটা বাঁধা দেখার পর মরিয়মপুরীর কথা মতো সে পুতুল ও তাবিজটা আগুনে পুড়িয়ে ফেললাম। তাবিজটা ও পুতুলটা পুড়িয়ে ফেলার পর মরিয়মপুরী খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, নিশাদ, আমি মুক্ত হয়ে গেছি।
মরিয়ম পরীর কথা শেষ হতে না হতেই আমি দেখলাম আমাদের পাশে এসে দাঁড়ালেন কয়েকজন জিন ও একজন মহিলা পরী। ওদেরকে দেখে আমি ভয় পাওয়ায় মরিয়ম পরী বললেন, নিশাত, ভয় পেও না, ওরা আমার বাবা মা ও আমার রাজ্যর জিন। আমার উপর থেকে সব কালো জাদু করা কেটে যাওয়ায় ওরা আমার খোঁজ পেয়ে সাথে সাথে আমার কাছে এসেছে। ওদিকে তখন মরিয়ম পরীর মা বাবা মরিয়ম পরীকে জড়িয়ে ধরে বললেন, এত বছর তুই কোথায় ছিলি মা? তোকে কত খুঁজেছি, ভেবেছিলাম তুই মারা গেছিস। মা বাবার কথায় মরিয়ম কিছু বলতে গেলে ওর মা বাবা বললেন, আগে আমাদের রাজ্যে আমাদের প্রাসাদে চল, তারপর সব শুনবো। কথাটা বলে ওরা মরিয়মকে নিয়ে যাবে এমন সময় মরিয়ম আমার দিকে তাকিয়ে বললেন, নিশাত, চিন্তা করো না, আমি কালকেই তোমার কাছে আসব। কথাটা বলে চলে গেলেন মরিয়ম পরী ও তার বাবা মা। ওরা মরিয়ম পরীকে নিয়ে চলে যাওয়ায় আমার মন খারাপ হলেও এটা ভেবে ভালো লাগছিল, মরিয়ম পরীকে আমি মুক্ত করতে পেরেছি। মরিয়ম পরীকে ওরা নিয়ে যাওয়ায় আমি আমার পুকুর পাড়ে সেই ছোট্ট ঘরে যাই, আর বাকি রাত সেখানে বসে থেকেই ও পুকুর পাহারা দিয়ে কাটিয়ে দেই। পরের দিনের বেলা বাসায় গিয়ে ঘরে শুয়ে শুয়ে ভাবি, মরিয়ম কি আমার কাছে আবার আসবে নাকি আর কখনো আসবে না। মরিয়ম পরীর কথা ভাবতে ভাবতে সেদিনটা চলে গেল। দিন শেষে রাত আসায় আমি খাবার খেয়ে পুকুর পাড়ে গেলাম। পুকুর পাড়ে যাবার পর অপেক্ষা করতে লাগলাম মরিয়ম পরীর জন্য, কারণ মরিয়ম পরী বলেছিল আজকে ও আমার সাথে দেখা করতে আসবে। আমি লাইট মেরে পুকুরের চারিদিকে ঘুরে পুকুরটা পাহারা দিচ্ছি আর পরীর জন্য অপেক্ষা করছি। এভাবে অল্প অল্প করে কেটে গেল অনেকটা সময় কেটে যাবার পর যখন দেখলাম পরী আসছে না, তখন আমার ওই ছোট্ট ঘরে গিয়ে বসে রইলাম। আমি এভাবে বসে থাকতে থাকতে একটু ঘুম ঘুম ভাব আসায় সেখানে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার পর ঘুম চলে আসে। আমি ঘুম আসায় আমি একটা স্বপ্ন দেখি। আমি মরিয়ম পরীর সাথে বসে আছে একটা নৌকায়। নৌকাটা একা একা চলছিল। তখন মরিয়ম পরী আমাকে বললেন, নিশাত, এটা স্বপ্ন নয়, এটা বাস্তব, ওঠো, ঘুম থেকে ওঠো। কথাটা বলে মরিয়ম আমার শরীরে হাত দিয়ে একটা ঝাঁকি দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, আর আমি দেখলাম সত্যি সত্যি আমি সেই নৌকায় বসে আছি, মরিয়ম পরী আমার পাশে বসে। মরিয়মকে দেখে আমি বললাম, মরিয়ম, আমি কোথায়? এটা সত্যি ছিল? আমি তো স্বপ্ন দেখছিলাম, সত্যি সত্যি কিভাবে আসলাম? আমার কথা জবাবে মরিয়ম বললেন, আমি তোমাকে নিয়ে আসছি সেটা বুঝলাম, কিন্তু মরিয়ম, এটা কোন জায়গা আর আমরা কোথায় যাচ্ছি? নৌকাও একা একা চলছে। তখন মরিয়ম পরী বললেন, নিশাত, তুমি আমার এত বড় উপকার করায় আমার মা বাবা তোমাকে আমাদের জিন রাজ্যে নিয়ে যেতে বলেছেন। তোমার উপর সবাই খুব খুশি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ নিশাত। তুমি আমাকে মুক্ত না করলে হয়তো আমি বন্দি থাকতাম ওই পুকুরে। জানো, তোমার আগে অনেকেই ওই পুকুর পাহারা দেওয়ার জন্য আসছিল। আমি সবাইকে দেখা দিয়েছি, ভেবেছিলাম ওদের কাছে সাহায্য চাইব, কিন্তু ওরা আমাকে দেখে আমার কথা সবাইকে বলে দিয়েছিল। আবার আমাকে দেখেও ভয় পেয়েছিল। ভেবেছিলাম সবার মতো তুমি আমাকে দেখে ভয় পাবা, আমার কথা সবাইকে বলে দিবা, কিন্তু না, তুমি সবার থেকে আলাদা। আমার কথা কাউকে বলনি, আবার আমার এত বড় উপকার করলে। তোমার এমন ব্যবহারে আমি তোমার উপর অনেক খুশি। তোমাকে আমার মা বাবার আদেশে নিয়ে যাচ্ছি। তুমি ভয় পেও না, তোমাকে সময় মতো সকাল হবার আগে পুকুর পাড়ে রেখে যাব। মরিয়ম পরীর কথায় মনের অজান্তে মনের মধ্যে ভয় চলে আসলো। আমি জিন রাজ্যে যাচ্ছি, কথাটা শুনে তো ভয় লাগবেই, তাই না? আমাকে ভয় পেতে দেখে মরিয়ম আমাকে সাহস দিয়ে বলল, নিশাত, আমার উপর বিশ্বাস আছে না তোমার? ভয় পেও না। শোনো, এই যে নৌকাটা চলছে একা একা, এটা আর কিছু দূর যাবার পর মাঝ নদীতে গিয়ে থামবে। তখন নৌকার চারিদিকে পানি ঘুরতে থাকবে। পানি ঘুরপাক খেতে খেতে আমাদের নৌকা সহ আমরা দুজনে পানিতে ডুবে যাব। তুমি চিন্তা করো না, আমরা ডুবে আমাদের জিন রাজ্যে যাব। মরিয়ম পরীর কথায় সাহস নিয়ে মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। এই বলে বসে রইলাম। তখন মরিয়ম পরীর কথা মতো নৌকাটা বেশ কিছু দূর যাবার পর থেমে গেল। নৌকাটা থেমে যাওয়ায় হঠাৎ নৌকার চারিদিকে পানি ঘুরপাক খেতে লাগলো, আর নৌকাটা হঠাৎ পানিতে ডুবে গেল। নৌকা সহ আমরা পানিতে ডুবে যাওয়ায় আমি এক অবাক করা দৃশ্য দেখতে লাগলাম। আমি দেখলাম মরিয়ম আমার হাত ধরে আছে। আমি নদীর গভীরে যাচ্ছি। এখানে অবাক করা বিষয় কি জানেন? আমি পানির নিচেও নিঃশ্বাস নিতে ও কথা বলতে পারছিলাম। মনে হচ্ছে কোনো মায়াজাদুর শহরে প্রবেশ করছি। আমাকে নিয়ে মরিয়ম পরী নদীর গভীরে যাওয়ায় সময় আমি নদীতে কয়েকটা জলপরীকে সাঁতার কেটে চলাফেরা করতে দেখেছি। আমি জলপরীদের দেখে মরিয়মের দিকে তাকালে মরিয়ম বলে, এরা আমাদের রাজ্যের পরী। তোমাকে তো বলেছিলাম আমরা মাঝে মধ্যে এই জলপরী রূপে চলাফেরা করি।
মরিয়মের কথা শেষ হতেই আমার চারিদিকে দৃশ্য বদলে গেল। তখন আমি নিজেকে দেখলাম ঝলমলে অনেক সুন্দর একটা রাজ্যে, যেখানে সুন্দর সুন্দর প্রাসাদ রয়েছে। এরকম একটা জায়গায় যাওয়ার পর আমি মুগ্ধ হয়ে এদিক সেদিক তাকালে মরিয়ম বলে, নিশাদ আসো। কথাটা বলে মরিয়ম পরি আমার হাত ধরে আমাকে নিয়ে যান তার প্রাসাদে, তার বাবা মায়ের সামনে। আমি মরিয়মের প্রাসাদে যাওয়ার পর মুগ্ধ হয়ে সব কিছু দেখতে থাকি। এদিকে মরিয়ম ওর মা বাবার সামনে আমাকে নিয়ে যাওয়ায় আমি ওনাদের সালাম দেই। আমার সালামের উত্তর দিয়ে মরিয়মপুরীর বাবা বলেন, বসো বাবা, তুমি যে আমার মেয়ের কি একটা উপকার করেছ সেটা বলে বোঝানো যাবে না। আমার মরিয়মকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমরা তো ভেবে নিয়েছিলাম মরিয়ম হয়তো আর বেঁচে নেই আমাদের মাঝে। তুমি মরিয়মকে বন্দি থেকে মুক্ত না করলে আমরা হয়তো কখনোই ওকে খুঁজে পেতাম না। মরিয়ম ওই পুকুরে জীবন পার করে দিত আর এক সময় মারাও যেত। পরীর বাবার কথা আমি বললাম, মরিয়ম বিপদে শুনে ওকে সাহায্য করা আমার দায়িত্ব ছিল। মরিয়মকে মুক্ত করতে পেরে আমারও ভালো লাগছিল। আমার কথায় খুশি হয়ে মরিয়ম পরীর মা বাবা আমার সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বললেন। এরপর আমাকে নিয়ে সুন্দর ও সুস্বাদু খাবার খান। ওরকম মিষ্টি ও সুস্বাদু খাবার আমি জীবনে কখনো খাইনি। খাওয়া শেষে মরিয়ম পরীর বাবা বললেন, তোমাকে বাবা আবারও ধন্যবাদ। তোমার কখনো আমাদের সাহায্য লাগলে অবশ্যই আমরা আল্লাহর রহমতে তোমাকে সাহায্য করার চেষ্টা করব। ওনার কথা শেষ হলে মরিয়মপুরী আমাকে নিয়ে তার রাজ্যে আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরিয়ে আমার হাতটা ধরলেন। মরিয়মপুরী আমার হাত ধরায় হঠাৎ করে আমার মনে হলো পানির উপরের দিকে উঠছি। এমন সময় মরিয়ম আমাকে বলল, নিশাদ, তোমার চোখটা বন্ধ করো। মরিয়মের কথায় চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকার পর চোখ খুলে দেখলাম আমরা সেই নৌকায় বসে আছি। নিজেকে নৌকায় দেখার পর মরিয়মকে বললাম, মরিয়ম, আমরা বুঝি তোমাদের রাজ্য থেকে বেরিয়ে আসছি? আমার কথা জবাবে মরিয়ম মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। তখন আমি মুচকি হেসে বললাম, তোমাদের রাজ্যটা না অনেক সুন্দর। আমার কথায় মরিয়ম হেসে বললেন, তোমার ভালো লেগেছে? ওর কথা আমি মাথা নাড়িয়ে বললাম, অনেক ভালো লেগেছে। আমার কথায় মরিয়ম আমার হাতে আবারও ওর হাতটা রাখার পর আমার কিছুই মনে নেই। আমার যখন হুঁশ আসে তখন আমি নিজেকে দেখি পুকুর পাড়ে সেই ছোট্ট ঘরে। তখন ফজরের আজান হচ্ছিল। আমি নিজেকে ঘরটাতে দেখে বিছানায় বসে ভাবতে লাগলাম আমি কোথায় ছিলাম। জিনদের রাজ্যে গিয়েছিলাম ভাবতে অবাক লাগে, কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর চারিদিকে দিনের আলো ফুটে উঠল। রাত পেরিয়ে সকাল হয় আমি বাড়ির দিকে রওনা করলাম। বাড়ির দিকে যাবার সময় আজকেও চাচাতো বোন রুমির সাথে দেখা। রুমি আজকের আমার রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি থেকে যাওয়ার রুমি বলল, তুমি কি গো, আমাদের কথা আমাদের বাবাকে বলে দিলা? তুমি তোমার বাবাকে বলে দাও। আমার মতো তুমি আমাকে ভালোবাসলে তো হয়ে যায়, তাই না? বলদের মতো আমার ভালোবাসার কথা বাবাকে বলে দিয়েছ। রুমির কথায় আমি কিছু না বলে সামনের দিকে এগোতে গেলে ও হাত দুটো ছড়িয়ে আমার পথ আটকে বলেন, কিছু না বলে চলে যাচ্ছ যে? তখন আমি বললাম, দেখো রুমি, তুমি আমার চাচাতো বোন, পর কেউ না, আপন চাচাতো বোন। তোকে দেখে আমার বোন বোন ফিল হয়। তোকে আমি কখনো ভালোবাসতে পারবো না। বোন আছিস, বোন থাক। কথাটা বলে ওর হাত ছড়িয়ে আমি বাড়ির দিকে যেতে থাকলে পেছন থেকে রুমি বলে ওঠেন, আপন বোন তো আর না, মানুষ কি চাচাতো বোনকে বিয়ে করে না? রুমির এরকম কথায় আমি কান না দিয়ে চলে গেলাম বাড়িতে। ওদিকে রান্নাঘর থেকে মা আমারও রুমির কথা শুনে আমি বাড়িতে গেলে আমাকে মা বললেন, কিরে রুমি, কি বলে তোকে? দুজনে কথা বললি নাকি? মায়ের কথা আমি বললাম, না মা, তেমন কিছু না। রুমি মনে হয় আমাকে পছন্দ করে, কিন্তু আমার তোকে পছন্দ হতে হবে, তাই না? এই কথাটা ওকে বললে ও কোনোভাবেই শুনতে চায় না। আমার কথায় মা বললেন, হয়তো তোর সাথে ফাজলামো করে সব বাদ দে, যা ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমরা খাবার দিচ্ছি। আমি মায়ের কথা আমি বললাম, না আমি খাবো না, খিদে নেই, একেবারে দুপুরে খাবো। এই বলে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দুপুরে উঠে গোসল করে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে এমনিতে শুয়ে আছি, এমন সময় একজন এসে বললেন, চৌধুরী জামাল চাচা পুকুর পাড়ে যেতে বলেছে, মাছ বিক্রি করবে, মাঝির আসছেরা। এরকম খবর পেয়ে চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে যাওয়ায় জামাল চাচা বললেন, এই তো নিশাদ আসছে। বাবা নিশাদ, দেখতো ওদের কিছু লাগে কিনা, ওদের একটু সাহায্য করিস। জামাল চাচার কথায় আমি মাঝিদের যেভাবে সাহায্য করতে করলাম। এভাবে বেশ কিছুক্ষণ মাঝিরা জাল টেনে পুকুর থেকে অনেক মাছ ধরল। মাছগুলো ধরায় ওগুলো ওজন করে ওদের দিয়ে দিলাম। ওদের মাছ ওজন করে দেওয়ার পর ওরা জামাল চাচাকে মাছের টাকা দিয়ে চলে গেলেন। এদিকে তখন আমি জামাল চাচাকে বললাম, চাচা, মাছের সাইজ কেমন দেখলেন? ভালোই তো সাইজে মনে হলো মাছগুলো।
আমার কথা জামাল চাচা হাঁটতে হাঁটতে বললেন, হ্যাঁ, আল্লাহর রহমতে মাছের সাইজ ভালো হয়েছে। তুমি তো ভালোই পুকুর পাহারা দিচ্ছ। আগের মতো এখন আর মাছ চুরি হয় না, পুকুর পাড়ে মাছের কাঁটাও পড়ে থাকে না। তোমার কাজে আমি খুব খুশি। এভাবে করতে থাকো, তোমার মাস শেষ হলে তোমার বেতন তোমাকে দিয়ে দেব। ওনার কথায় মুচকে এসে বললাম, ঠিক আছে চাচা, আমি তাহলে এখন আসি কেমন? কথাটা বলে বাড়িতে এসে মা বাবার সাথে কথা বলতে লাগলাম। তখন মা বলল, নিশাদ, তোর বাবার শরীরটা আগের থেকে অনেক খারাপ। ওষুধের উপর আর কতদিন চলবে? ওষুধগুলো আর কাজ করে না। একজন ডাক্তারকে দেখানো দরকার ছিল না? মায়ের কথা আমি মন খারাপ করে বললাম, সেটা তো করতে হবে, কিন্তু মা, এর জন্য কিছুদিন সময় লাগবে। কিছুদিন পর আমার মাস শেষ হলে বেতনের টাকাটা নিয়ে বাবাকে বড় কোনো ডাক্তার দেখাবো। আমার কথায় মা বললেন, ঠিক আছে। কথাটা বলে মা রান্না করতে চলে গেলেন। এদিকে তখন আমি বাবার পাশে কিছুক্ষণ শুয়ে রইলাম। এভাবে রাত চলে আসলো। রাত হওয়ায় যথারীতি আমি খাবার খেয়ে চলে গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে গিয়ে রোজ রাতের মতো পুকুরের চারিদিকে ঘুরে ঘরটাতে এসে বসলাম। আমি ঘরে আসার কিছুক্ষণ পর মরিয়ম আসলেন আমার কাছে। মরিয়মকে দেখে বললাম, মরিয়ম আসছো? কালকে আমাকে রেখে চলে গেছো, আমি তো পরে তোমাকে খুঁজছিলাম। আমার কথায় মরিয়মপুরি বলল, আমি তোমাকে রেখে চলে গিয়েছিলাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তখন মরিয়ম বলল, ভালো আছি। আসো বাইরে পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে কথা বলি। মরিয়মপুরীর কথায় তাই করলাম। দুজনে পুকুর পাড়ে হাঁটছি আর গল্প করছি। বেশ কিছুক্ষণ হাঁটার পর পুকুর পাড়ে একটা জায়গায় বসে কথা বলছিলাম আমিও পড়ি। এমন সময় পুকুরের অন্য একটা দিক থেকে কেমন একটা আওয়াজ পেলাম। চাঁদনি রাতে পুকুরের ওই দিক থেকে কিসের আওয়াজ হচ্ছে এটা আমি না বুঝলেও মরিয়ম ঠিকই বুঝেছিলেন। মরিয়ম বিষয়টা বুঝে আমাকে বললেন, নিশাদ, এরা সেই বামন আকৃতির জিন যারা তোমাকে সেদিন মেরে ফেলতে চেয়েছিল। ওরা আজকেও মাছ খেতে আসছে। মরিয়মের কথা আমি বললাম, তাই না? দাঁড়াও, আজকে ওদের এমন পিটানি দিব জীবনেও ভুলতে পারবে না। আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই না? কথাটা বলে লাইট অফ করে লাঠিটার সাথে নিয়ে চুপি ওই বামন আকৃতির পিশাচ জিনদের পেছন দিক দিয়ে গিয়ে ওদের আঘাত করতে লাগলাম। আমার আঘাতে ওরা চিৎকার করতে করতে চলে গেল। তখন আমি বললাম, পালিয়ে যাস কেন? হ্যাঁ, আমাকে মেরে ফেলতে চেয়েছিলি না? আরেকদিন আসলে তোদেরকে মেরে ফেলবো। আমার এরকম কাহিনী দেখে মরিয়ম হাসতে হাসতে বলল, তুমি কি জিন নাকি ওদের সাথে যুদ্ধ করবা যে ওদের মেরে ফেলবা? মরিয়মের কথা আমি হেসে বললাম, আমি জিন না, এটা ঠিক, তুমি তো পড়ি। তুমি আছো না, ওরা আমাকে কিচ্ছু করতে আসলে তুমি বাধা দিবা। আমার কথায় মরিয়ম বললেন, শুধু বাধা দিব না, তোমাকে ওরা কিছু করতে আসলে ওদের মেরে ফেলবো। এই বলে মরিয়ম আমার সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। এই ঘটনার পর থেকে মরিয়ম আমার কাছে রোজ রাতে আসতো। আমরা দুজনে কথা বলতাম, গল্প করতাম। এভাবে কিছুদিন চলে যাওয়ায় মরিয়ম পরিও আমার মধ্যে ভালোবাসা হয়ে যায়। আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। এভাবে কিছুদিন চলে যাওয়ায় মরিয়ম পরিও আমার মধ্যে ভালোবাসা হয়ে যায়। আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। আমিও মরিয়ম দুজনকে ভালোবেসে অনেক খুশি। আমাদের ভালোবাসার মধ্যে ভালোই কাটতে থাকে দিন। মরিয়ম রাত করে আমার কাছে আসতেন, সারা রাত আমার সাথে পুকুর পাড়ে গল্প করে সকালে চলে যেতেন। এভাবে কিছুদিন চলে যাবার পর পুকুরের মালিক চৌধুরী জামাল চাচা আমাকে আমার বেতন দেন। বেতন পাওয়ায় সেদিন বাড়িতে গিয়ে মাকে বলি, মা, আজকে তো বেতনের টাকা হাতে পেয়েছি, কালকে বাবাকে নিয়ে শহরের বড় কোনো ডাক্তার দেখাতে যাব, তুমি কি বলো? আমার কথায় মা বললেন, আমি আর কি বলবো, তুই যেখানে রাজি আমিও রাজি। মায়ের কথায় বাবার পাশে বসে বললাম, বাবা, কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে টেস্ট করাবো। তুমি চিন্তা করো না, আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। কথাটা বলে ঘরে গিয়ে শুয়ে রইলাম। সেদিন রাতে পুকুর পাড়ে যাবার কিছুক্ষণ পর মরিয়ম আসলেন। মরিয়ম আসায় আমি বললাম, মরিয়ম কেমন আছো? শাড়ি পরেছো, তোমাকে সুন্দর লাগছে। আমার কথায় মরিয়ম মুচকে এসে আমার পাশে বসে বলল, এই নাও নাও, এটা খাও। কথাটা বলে একটা ফল আমার হাতে দিয়ে বললেন, তোমাকে চিন্তিত লাগছে, কিছু কি হয়েছে? ওর কথা জবাবে আমি বললাম, একটু চিন্তা হচ্ছে, কালকে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। বাবার নানান সমস্যা, এখন সেই সমস্যা থেকে বড় কোনো রোগ হলো কিনা সেই জন্য চিন্তা হচ্ছে। আমার এরকম কথাই মরিয়মপুরি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, আগে ডাক্তার দেখার পর দেখো উনি কি বলেন। মরিয়মের কথায় ওর দিকে তাকিয়ে বললাম, শোনো, আজকে রাতে এখানে থাকতে পারবো না, রাত জাগলে কাল বাবাকে নিয়ে যেতে সমস্যা হবে। আমি আর কিছুক্ষণ পুকুর পাহারা দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো। তুমি এদিকটা একটু খেয়াল রাখতে পারবা? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি আর কিছুক্ষণ পর বাড়িতে যাও, আমি এদিকটা দেখবো পুকুর পাড়ে কেউ আসবে না চুরি করতে। পরীর কথায় খুশি হয়ে ওর সাথে আরও বেশ কিছুক্ষণ গল্প করে চলে গেলাম বাড়িতে। রাত করে বাড়িতে যাওয়ায় মা জিজ্ঞাসা করলেন, কোনো সমস্যা হয়েছে কিনা? মায়ের কথা আমি বললাম, না মা, কাল বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো তো, তাই তাড়াতাড়ি আসলাম। কথাটা বলে ঘরে গিয়ে শুয়ে পড়লাম।
পরদিন সকালে মা ও আমি বাবাকে নিয়ে গেলাম শহরের একটা বড় হাসপাতালে। সেখানে যাবার পর একজন ডাক্তারকে বাবাকে দেখালে ডাক্তার বাবাকে দেখেন আর সব শুনে টেস্ট করান। টেস্ট করানোর পর ডাক্তার আমাকে ও মাকে পাশে বসে বলেন, আপনার বাবার পেটে টিউমার হয়েছে। এটা এতদিন ছোট থাকলেও এখন অনেক বড় হয়েছে। ওনার অপারেশন করাতে হবে। যদি অপারেশন না করান তাহলে যে কোনো সময় টিউমার বাড়তে বাড়তে ফেটে যাবে, তখন হয়তো ওনাকে বাঁচানো যাবে না। শুধু টিউমার না, আমি আপনাদের সব বলছি না কারণ ভয় পেতে পারেন। আপনার বাবার কিডনিতে পাথরও হয়েছে। আমরা যখন ওনার অপারেশন করব তখন একেবারে দুইটা কাজ হবে, এক অপারেশন দুই কাজ। ডাক্তারের কথা আমিও মা চিন্তা ভরা চোখে অবাক হয়ে বললাম, কি বলে ডাক্তারবাবু, বাবার পেটে টিউমার ও পাথর হয়েছে? আচ্ছা, টিউমার ও পাথর অপারেশন করাতে কত টাকা লাগতে পারে? তখন ডাক্তার বললেন, সব মিলিয়ে 2-3 লাখ লাগবে। কি 2-3 লাখ? এত টাকা কোথায় পাবো? কিন্তু বাবাকে তো বাঁচাতে হবে। এই ভেবে ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু আমরা তো অনেক গরিব, এত টাকা তো হঠাৎ করে ম্যানেজ করা যাবে না। কয়েকটা দিন পর বাবার অপারেশন করলে কি সমস্যা হবে? আমার কথার জবাবে বাবা বললেন, না, আমরা ঔষধ দিয়ে এই কয়েকদিন চালাতে পারবো, তবে যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। ওনার কথা আমি বললাম, ঠিক আছে, আমরা তাড়াতাড়ি অপারেশন করার ব্যবস্থা করব, আপাতত কিছুদিন চলার মতো ওষুধ দিন। আমার কথায় ডাক্তার তাই করলেন। আমাদের কিছুদিন চলার জন্য ওষুধ দিলেন। ওষুধ দেয়ায় আমি ও মা বাবাকে নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে তো মা কান্না শুরু করে দিল। মায়ের কান্না দেখে আমি বললাম, মা কি করছো, কান্না করছো কেন? তুমি এভাবে কান্না করলে তো বাবা তো আরো বেশি ভয় পেয়ে যাবে, কান্না করো না। আমার কথায় মা চোখ মুছতে মুছতে বলল, এত টাকা আমরা কই পাবো বল? আমাদের ভিটে মাটি বেচলেও তো মনে হয় 3 লাখ টাকা হবে না। এই ভিটে মাটিটুকু বেচলেও বা থাকবো কোথায়? মায়ের কথা আমি মাকে শান্ত করে বললাম, মা তুমি ভেঙে পড়ো না, আমি দেখি চৌধুরী জামাল চাচাকে বলে কিছু টাকা অগ্রিম নিতে পারি কিনা। উনি অগ্রিম টাকা দিতে পারে, পরে আস্তে আস্তে আমার বেতন থেকে শোধ করে দেব। আমার কথায় মা বললেন, তাই কর, দেখ কি বলেন উনি। কথাটা বলে মা রান্না করতে চলে গেলেন। এদিকে আমি তখন বাবাকে বললাম, বাবা তোমাকে দেখে চিন্তিত লাগছে কেন? কোনো চিন্তা করবে না, আল্লাহ কোনো না কোনো পথ দেখিয়ে দিবেন। আল্লাহর রহমতে ভালো ভালো তোমার অপারেশন হবে। কথাটা বলে বাবাকে দিয়ে ঘরে গেলাম। সেদিন রাতে আমি খাবার খেয়ে রেডি হচ্ছি পুকুর পাড়ে যাবার জন্য। এমন সময় রুমি ও রুমির বাবা আসলেন আমাদের ঘরে। রুমির বাবা আমার বাবাকে দেখে আমাকে বললেন, কিরে পুকুর পাড়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিস নাকি? চাচার কথা জবাবে আমি জামা গায়ে দিতে দিতে বললাম, হ্যাঁ চাচা, পুকুর পাড়ে যাচ্ছি, তোমরা বসো। আমার কথায় চাচা বললেন, না বসবো না, ভাইজান অসুস্থ, ওনার অপারেশন করাতে হবে। এটা শুনে দেখতে কিছু কথা বলতে আসলাম। চাচার কথা আমি বললাম, কি কথা বলো? তখন চাচা আমার মাকে বললেন, ভাবি শুনলাম ভাইজানের অপারেশনের জন্য 2-3 লাখ টাকা লাগবে। চাচার কথায় মন খারাপ করে বলল, হ্যাঁ সেটা নিয়ে অনেক চিন্তায় আছে। এত টাকা যে কোথায় পাবো? নিষাদ বলেছে চৌধুরী বাবুর কাছে কিছু টাকা অগ্রিম চাবে, এখন দেয় কিনা। তুই ভাই দেখিস তো কেউ কিছু টাকা ধার দেয় কিনা, পরে আস্তে আস্তে শোধ করে দিব। মায়ের কথায় চাচা মুচকি এসে বললেন, ভাবি আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। আমার প্রস্তাবটা শুনলে হয়তো পছন্দ হবে। আমার মেয়ে রুমিও নিষাদকে পছন্দ করে। এই কথাটা আমি জানার পর আমার মেয়েকে অনেকভাবে বুঝিয়ে কিন্তু কোনোভাবে বুঝতে চাচ্ছে না ও নিষাদকে পছন্দ করে, ওকে বিয়ে করবে। তোমরা তো জানোই আমার অবস্থা মোটামুটি ভালো। আমি চাইলে নিষাদের থেকে 1000 গুণ ভালো ছেলের সাথে আমার মেয়ে রুমির বিয়ে দিতে পারি, কিন্তু কি করার, আদরের মেয়ের একমাত্র আবদার আর ফেলতে পারিনি। আমার মেয়ে রুমিকে যদি নিষাদ বিয়ে করে তাহলে ভাইজানের অপারেশনে 3 লাখ টাকা আমি দেব। আমি এই প্রস্তাবে রাজি হলে কারো কাছে আর অগ্রিম টাকা চাইতে হবে না, ধারও চাওয়া লাগবে না। চাচার কথায় মা আমার দিকে তাকিয়ে চাচাকে বললেন, 2 দিন আগে নিষাদ রুমির বিষয়ে বলেছিল রুমি নাকি ওকে পছন্দ করে। আমি বিশ্বাস করিনি, ভেবেছিলাম মজা করে, কিন্তু এখন তো দেখছি সত্যি। আসলে ভাই নিষাদ তো বড় হয়েছে, ও বুঝতে শিখেছে, ওরও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তাই না? তোর প্রস্তাবে আমরা রাজি হইলেও ওকে তো রাজি হতে হবে। মায়ের এমন কথা আমি কি বলবো বুঝতে পারছি না। আমার রুমির প্রতি কোনো ভালোবাসা বা ফিলিংস কিচ্ছু নেই, আসেও নি। আর এখন তো মরিয়ম পড়ে আছে আমার জীবনে। আমি মরিয়মকে অনেক ভালোবাসি। কোনো উপায় না পেয়ে চাচাকে বললাম, চাচা তোমার কথাই ঠিক আছে, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। আমি তোমাদের কিভাবে বুঝাই বলো? রুমিকে আমার বোন মনে হয়, ওকে কিভাবে বিয়ে করি? আমি পারবো না এই বিয়ে করতে। আমার কথায় চাচা বললেন, ঠিক আছে, আমি তোমাদের জোর করব না। আমি তোমাদের ভাবার সময় দিলাম, তোমরা ভেবে জানাবে। আশা করি ভাইজানের অপারেশন করানোর জন্য আমার প্রস্তাবে রাজি হবে। এই বলে চাচা ও রুমে চলে যাওয়ায় আমি মাকে বললাম, মা আমার দেরি হয়ে গেছে,
আমি পুকুর পাড়ে যাচ্ছি, বাবাকে ওষুধ খাইয়ে দিও, বাবার খেয়াল রেখো। কথাটা বলে পুকুর পাড়ে গিয়ে দেখলাম মরিয়মপুরি বসে আছে, আমার জন্য অপেক্ষাও করছে। আমাকে দেখে মরিয়ম বললেন, কি ব্যাপার, আজকে দেরিতে আসলে? কোনো সমস্যা হয়েছে কি? তোমার দেখে মন খারাপ? মরিয়মপুরীর কথায় ওকে সব ঘটনা খুলে বললাম। ওকে বললাম বাবার অপারেশন করাতে হবে, 2-3 লাখ টাকার প্রয়োজন। এদিকে এটা শুনে চাচার সুযোগ বুঝে রুমিকে বিয়ে করার কথা বলছে। চাচার কথায় মনে হচ্ছে মা রাজি হবে। এখন আমি কি করব বলো? আমার কথায় মরিয়মপুরী মন খারাপ করে আমার হাত ধরে বলল, নিশাদ, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে হারাতে চাই না। পরীর কথা আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমার বিয়ে তোমার সাথেই হবে, শুধু চিন্তা হচ্ছে বাবার জন্য অপারেশন কিভাবে করব। এই বলে মরিয়ম আমি পাশাপাশি বসে গল্প করতে লাগলাম। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর হাত মুখ ধুয়ে ঘরে আসায় মা খাবার এনে দিলেন। মা খাবার দিয়ে আমি খাবার খেতে লাগলাম। তখন মা পাশে বসে বললেন, বাবা নিশাদ, কি করবি? তুই কি চৌধুরী বাবুকে বলেছিস টাকার কথা? না মা, চৌধুরী জামাল চাচার দেখাই তো হয়নি, ভাবছি আজকে যাব, ওনার সাথে দেখা করে কথা বলবো। আমার কথায় মা আমতা করে বললেন, আমার মনে হয় তোর চাচার কথায় তোর রাজি হয়ে যাওয়া উচিত। রুমি তো খারাপ মেয়ে না, ভালো মেয়ে। ও তো চাচাতো বোন, আপন বোন তো না? কত মানুষ তো চাচাতো বোনকে বিয়ে করে। তুই রুমিকে বিয়ে করলে কোনো ঝামেলা ছাড়া তোর বাবার অপারেশন করানো যাবে। মায়ের কথায় আমি মনে মনে বললাম, মাকে যে কিভাবে বুঝে আমি মরিয়মপুরীকে অনেক ভালোবাসি, আমি রুমিকে না মরিয়মকে বিয়ে করব। মায়ের কথায় আমি মাকে বললাম, মা, কোনো সম্পর্কের ভালোবাসা আসে মন থেকে, জোর করে হয় না এসব। আমি রুমিকে ভালোবাসতে পারিনি, বিয়ের কথা চিন্তাও করতে পারি না। তুমি যদি রুমিকে বিয়ে না করিস তুই, তাহলে তোর বাবার অপারেশন করব কিভাবে? নিজের চোখের সামনে কি মানুষটাকে মরে যেতে দেখব? আমি তোর মা, আমি বিয়েতে রাজি। আশা করি আমার কথা তুই ফেলবি না। আমি আজকেই তোর চাচাকে বলবো আমরা রাজি, 2-1 দিনের মধ্যে যেন তোদের বিয়ে ঠিক করে বা বিয়ে পুড়িয়ে দেয়। কথাটা বলে মা চলে গেলেন। মায়ের মুখের উপর তখন আমি নিরুপায় হয়ে কিছু বলতে পারলাম না। মন খারাপ করে খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে রইলাম। কি একটা পরিস্থিতির মধ্যে পড়েছি আমি, না পারছি মায়ের কথা ফেলতে, না পারছি এমন পরিস্থিতিতে মরিয়মপুরীর কথা মাকে বলতে। বাবাকে বাঁচাতে গিয়ে হেরে যাবে আমাদের ভালোবাসা। এসব ভাবতে ভাবতে কেটে গেল অনেকটা সময়। সেদিন বিকেলে আমি চৌধুরী জামাল চাচার বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করে কথা বললাম। ওনাকে বুঝিয়ে বললাম আমার অগ্রিম কিছু টাকার দরকার। আমার কথা উনি বললেন, দেখো বাবা, তোমার বাবার অপারেশন করাতে প্রায় 3 লাখ টাকার দরকার। এত টাকা তো আমি অগ্রিম দিতে পারবো না। 20-30 হাজার হলেও না একটা কথা ছিল, এর থেকে ভালো তুমি চাচাতো বোনকে বিয়ে করো। ওনার কথায় আমি আর কথা না বাড়িয়ে মন খারাপ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর শুয়ে থাকে হলো কিছুটা খেয়ে পুকুরের দিকে যেতে লাগলাম। এমন সময় রুমি আমার সামনে এসে দাঁড়িয়ে একটু লজ্জা পেয়ে বলল, পুকুর পাড়ে যাচ্ছ বুঝি? এখন যাচ্ছ, যাও, আমাদের বিয়ের পর এটা কাজ বাদ দিবা। বাবাকে বলে তোমাকে একটা ব্যবসা ধরিয়ে দিব। রুমির কথাকে বললাম, রাস্তা ছাড়ো, তোর সাথে আমার বিয়ে হবে কে বলল? তখন উনি বললেন, কেন? তোমার মা মানে আমার হবু শাশুড়ি তো বাবার সাথে দেখা করে বলল উনি রাজি 2 দিনের মধ্যে তোমার আর আমার বিয়ের কাজ সেরে ফেলতে। রুমির এমন কথায় অবাক হয়ে বললাম, যখন বিয়ে হবে তখন দেখা যাবে, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে রুমির পাশ দিয়ে চলে গেলাম আমি পুকুর পাড়ে। পুকুর পাড়ে যাবার পর লাইট নিয়ে পুকুরের দিকে চারিদিকে ঘুরে আমার সেই ছোট্ট ঘরে গিয়ে মন খারাপ করে শুয়ে রইলাম। তখন মরিয়মপুরে আসলেন আমার কাছে। মরিয়মকে দেখে আমার চোখে পানি চলে আসলো। তখন মরিয়ম আমার চোখের পানি মুছতে মুছতে বলল, আরে কান্না করছে কেন? মরিয়মের কথা জবাবে ওকে বললাম, মা রুমির সাথে আমার বিয়ের কথা বলছে। কোনো উপায় না পেয়ে মা আমাকে রুমিকে বিয়ে করার কথা বলেছে। ওকে বিয়ে করলে তো ওর বাবা আমার বাবাকে অপারেশন করার টাকা দেবে। বাবাকে বাঁচাতে মা এই ডিসিশন নিয়েছে। এদিকে আমিও মায়ের মুখের ওপর না করতে পারছি না। বাবার এমন অসুস্থতার মাঝে তোমার কথাও মাকে বলতে পারছি না। কি করবে এখন, আগে তুমি বলো। আমার কথায় মরিয়ম একটু চিন্তিত ও ভেবে বলল, আচ্ছা, তোমার টাকা ম্যানেজ হলে তখন তো রুমিকে তোমার মা বিয়ের কথা বলবে, তাই না? হ্যাঁ, টাকা যদি ম্যানেজ হতো তাহলে আমার ইচ্ছার বিরুদ্ধে মা রুমির সাথে আমার বিয়ে ঠিক করতেন না। আমার এসব এমন কথাই মরিয়ম বললেন, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি একটা বিষয় খোঁজ নিয়ে আসি। কথাটা বলে মরিয়ম কোথায় যেন চলে গেলেন। পুরী চলে যাবার বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। আবার ফিরে এসে বলে, নিশাদ, তোমাকে একটা গুপ্তধনের খোঁজ দেই। শোনো, তোমাদের গ্রামের শেষের দিকে একটা পুরনো বট গাছ আছে না? সে বট গাছের নিচে পুঁতে রাখা আছে একটা হাঁড়ি। সে হাঁড়িতে আছে অনেক সোনার মোহর। কি
সোনার মোহর? ওই বট গাছের পাশে তো জমিদার বাড়ি ছিল, এখনো পুরনো ভাঙা বাড়িটা পড়ে আছে। আমার কথায় মরিয়মপুরী বললেন, হ্যাঁ, আজ থেকে অনেক বছর আগে ওখানকার জমিদার তার সম্পদ মাটির নিচে অনেক জায়গায় পুঁতে রেখেছেন। তেমন একটা সোনার মোহরওয়ালা হাড়ি সেই বট গাছের নিচে এখনো আছে। সেই সোনার মোহরের হাড়িটা দীর্ঘদিন ওখানে থাকায় দুজন পিশাচ দুষ্ট জিনের নজরে পড়ে ওগুলো। এরপর থেকে সেই পিশাচ জিন দুটো ওই সোনার মোহরওয়াটা হাড়িটা পাহারা দেয়। শুধু তাই না, ওই পিশাচ জিন দুটো চালাকি করে কিছু কিছু মানুষকে স্বপ্ন দেখে। ওরা মানুষের স্বপ্নে গিয়ে লোভ দেখায়, সবাইকে বলে তাদের সোনার মোহর ভরা হাড়িটা দিবে, বিনিময়ে তাদের বাড়ির ছোট্ট সদস্যকে আমাদের দিতে হবে। অনেকে আবার ছাগল বা গরু দেওয়ার কথা বলে। পিশাচ জিন দুটোর স্বপ্ন দেখানোর ফলে অনেকে লোভে পড়ে নিজের পরিবারের সন্তান কেউ বা গরু বা ছাগল দান করেন, কিন্তু পরে সেই পিশাচ জিনগুলো তাদের কোনো সোনার মোহর দেন না। আমি সেই খবরটা আগে থেকে জানতাম, এখন শিওর হয়ে আসলাম। সেই সোনার মোহরগুলো সে হাঁড়িতে এখনো আছে, সে বট গাছের নিচে। তুমি হাঁড়িটা তুলবা, তুলে ওই হাঁড়িতে থাকা সমস্ত সোনার মোহর দুই ভাগ করবা। দুই ভাগ করে এক ভাগ বিক্রি করে সেটা পুরো টাকা কয়েকটা এতিমখানা ও মাদ্রাসায় দান করবা, আর অর্ধেক সোনার মোহর বিক্রি করে তোমার বাবার চিকিৎসা করবা, তারপর বাড়ি করবা, ঠিক আছে? মরিয়মের কথায় আমি রাজি হয়ে বললাম, ঠিক আছে, তুমি যা বলবা তাই করব। কিন্তু মরিয়ম, ওই বট গাছের নিচে থেকে সেই সোনার মোহর তুলে আনবো কিভাবে? তুমি না বললা ওগুলো ওখানে দুষ্ট পিশাচ দুষ্ট জিন পাহারা দেয়? ওগুলো তুলতে গেলে তো ওরা আমাকে মেরে ফেলতে আসবে, ওগুলো নিতে দিবে না। আমার কথায় মরিয়ম বলল, এইসব নিয়ে তুমি চিন্তা করো না। শোনো, ওই পিশাচ জিন দুটো মধ্যরাতের দিকে কোথায় যেন চলে যায়, আবার বেশ কিছুক্ষণ পর ফিরে আসে। তুমি ঠিক এই সময় যাবা ওখানে, আর দ্রুত মাটি করে সেই সোনার মোহর ভরা হাড়িটা তুলে বাড়িতে নিয়ে যাবা। তোমার কোনো চিন্তা নেই, ভয়ও নেই, আমি তোমার আশেপাশেই থাকবো। মরিয়মপুরীর কথায় আমি সাহস করে রাজি হলাম। তখন মরিয়ম বলল, এখন অপেক্ষা করি, মধ্যরাত হলে চলে যাব ওখানে। এই বলে আমিও মরিয়ম গল্প করতে লাগলাম। এভাবে গল্প করতে করতে চলে গেল অনেকটা সময়, আর চলে আসলাম মধ্যরাত। মধ্যরাত হওয়ায় মরিয়ম আমাকে বললেন, নিশাত, এখন দ্রুত ওই বট গাছের কাছে যাও, আমি অদৃশ্যভাবে তোমার আশেপাশে আছি। মরিয়মের কথায় আমি দ্রুত আমার বাড়িতে গিয়ে মা বাবাকে কিছু না বলে আমাদের কোদালটা নিয়ে চলে গেলাম সেই বট গাছের কাছে। সেখানে যাবার পর জায়গাটা দেখে গা শিউরে উঠল। রাতের বেলা এরকম একটা জায়গায় মরিয়মপুরী অদৃশ্যভাবে আমার পাশে আছে বলে সাহস নিয়ে সেই বট গাছের নিচে মাটি করতে লাগলাম। মাটি খোঁড়ার সময় আশেপাশে তাকিয়ে দেখছিলাম কেউ আসে কিনা। অনেক ভয় করছিল, ভয় শরীর কাঁপছিল। আমাকে এভাবে ভয় পেতে দেখে মরিয়মপুরী ওখানে এসে বলল, নিশাত, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তুমি দ্রুত মাটি খুঁড়ে হাড়িটা বের করো, ওই পিশাচ জিন দুটো চলে আসবে। পরীক্ষাতে আমি তাড়াতাড়ি করে মাটি খুঁড়তে লাগলাম। এভাবে কিছুক্ষণের মধ্যে আমি সেই হাড়িটা পেয়ে গেলাম। হাড়িটা পাবার সাথে সাথেই দেরি না করে হাড়িতে হাতে নিয়ে গর্ত থেকে উপরে উঠে যেই না বাড়ি যাবার দিকে ঘুরেছি, এমন সময় দুই দিক থেকে ফিসফিস আওয়াজ আসতে লাগলেন। ফিসফিস আওয়াজ করে দুই দিক থেকে আমার সামনে আসলেন বিশাল আকারের দুটো কালো রঙের সাপ। সেই সাপ দুটোকে দেখে আমি মরিয়মের কাছাকাছি দাঁড়ালাম। তখন মরিয়ম বলল, ভয় পেও না, এরা ওই পিশাচ জিন দুটো, সাপের রূপে আসছে, তুমি ভয় না পেয়ে চুপ করে থাকো। পরীর কথা আমি চুপ করে রইলাম। তখন সেই সাপ দুটো রূপ বদলিয়ে ভয়ঙ্কর জিনের রূপ নিয়ে বললেন, তোর এত সাহস, তুই আমাদের সম্পদ, আমাদের গুপ্তধন নিস, তোকে সহ তোর পরিবারের সবাইকে শেষ করে দেব। পিশাচ জিন দুটোর কথায় মরিয়মপুরী বললেন, এগুলো তোদের সম্পদ হয় কিভাবে? এগুলো আগেরকার জমিদারদের রেখে যাওয়ার সম্পদ, এগুলো তোদের না, তাই ঝামেলা না করে ওকে যেতে দে। পরীর কথায় সে জিন দুটো রেগে বললেন, ওকে আমরা যেতে দেব না, তুই যদি বাধা দিস ওর সাথে তোকেও মেরে ফেলবো। তখন মরিয়মপুরী বললেন, পারলে মার, দেখি কত বড় শক্তি তোদের। এই বলে মরিয়ম চোখ বন্ধ করে কাকে জানি ডাকলেন। মরিয়মের ডাকে তার এক পরী বন্ধু আসলেন তার কাছে। পরী বন্ধু আসায় সেই পিশাচ জিন দুটো মরিয়মপুরী ও তার বান্ধবী পরীর দিকে তেড়ে আসলে দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হলো। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর মরিয়মপুরী ও তার পরী বান্ধবী সেই পিশাচ জিন দুটোকে আঘাত করে আহত করে ফেললেন। মরিয়মপুরীর আঘাতে পিশাচ জিন দুটো আহত অবস্থায় পালিয়ে গেলেন। ওরা পালিয়ে যাবার পর মরিয়ম আমার দিকে তাকিয়ে বললেন, নিশাত, এখন বাড়িতে যাও, এগুলোর কথা কাউকে বলো না, আর আমি যেভাবে বলছি ওভাবেই কাজ করো। মরিয়মের কথায় সেখান থেকে সোনার মোহরে ভরা হাড়িটা নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে সে রাতে আর মাকে না ডেকে ঘরে গিয়ে হাড়িটা লুকিয়ে রেখে ঘুমিয়ে গেলাম।
পরের দিন সকালে মা আমাকে ঘরে দেখে বলল, কিরে তুই না সকালে আসছিস, আজ কেন জানি সকাল আমার আগে ঘরে দেখছি, রাতে আসলি না কেন? মায়ের কথা আমি বললাম, হ্যাঁ মা, ফজর আজানের আগে আসছি, তোমার ঘুম ভেঙে যাবে বলে আর ডাকিনি। আমার কথায় মা আর কিছু না বলে চলে গেলেন। এদিকে আমি সেদিন সোনার মোহরগুলো দুই ভাগে ভাগ করে এক ভাগ বিক্রি করে সেই টাকাটা কয়েকটা মাদ্রাসা ও এতিমখানায় দান করে দিলাম। দান করার শেষে বাড়িতে আসায় সেদিন রাতে খাবার খাওয়ার সময় মা বললেন, বাবা নিশাত, আমি তো তোর চাচাকে বলেছিলাম কাল পরশু তোদের বিয়ে দিয়ে তুই কি বলিস? মায়ের কথা আমি বললাম, না মা, এই বিয়ে হবে না, তুমি কালকে চাচাকে বলবা এই বিয়ে হবে না, আমি বিয়ে করতে চাই না। আমার কথায় মা বললেন, তাহলে তোর বাবার অপারেশনের টাকা কোথায় পাবো? মা, আল্লাহর রহমতে টাকার ব্যবস্থা হয়েছে। আমার কথায় মা বললেন, কি বলিস, টাকার ব্যবস্থা হয়েছে মানে কিভাবে হলো? মায়ের কথা আমি মাকে বললাম, মা তোমাকে একটা কথা বলি, জানি কথাটা শুনে অবাক হবে, ভয় পাবে, তুমি ভয় পেও না, চিন্তা করো না। মা, আমি ভালোবাসি একটা পরীকে, ওর নাম মরিয়ম। মরিয়ম পরি অনেক ভালো, আমরা একে অপরকে বিয়ে করব। বিয়ের পর মরিয়ম আমার সাথে সংসার করবে। মরিয়ম পরি আমাকে কিছু সোনার মোহর দিয়েছে, ওগুলো বিক্রি করে বাবার চিকিৎসা করব, আমাদের বাড়ি ঠিক করব। আমার কথায় মা অবাক হয়ে বলেন, কি বলিস, সত্যি বলছিস? একটা পরীক্ষা ভালোবাসিস তুই? তা বাবা, সে পরি যদি তোর বা আমার কিছু করে তখন? না মা, ও কিছুই করবে না, মরিয়ম ওর পরিবারের সবাই অনেক ভালো, তুমি মরিয়মকে নিয়ে চিন্তা করো না, ও তোমার সাথে কথা বললে বুঝতে পারবা। আমি কালকে সোনার মোহর বিক্রি করে পরশু বাবাকে নিয়ে যাব হাসপাতালে, আর বাবার অপারেশন করব। তুমি কালকেই চাচাকে না করে দিবা, আর মরিয়ম পুরীর কথা, ওর দেয়া সোনার মোহরের কথা কাউকেই বলবা না। আমার কথায় মা রাজি হলেন। তখন আমি খুশি মনে খাবার খেয়ে পুকুর পাড়ে চলে গেলাম। পুকুর পাড়ে যাবার পর মরিয়ম আসলেন। মরিয়ম আসায় ওকে বললাম, মরিয়ম, তোমার কথা মতো অর্ধেক সোনার মোহর বিক্রি করে দান করে দিয়েছে, কালকে বাকি অর্ধেক বিক্রি করে পরশু বাবাকে নিয়ে হাসপাতালে যাব আর বাবার অপারেশন করাবো। আমার কথায় মরিয়ম খুশি হয়ে বললেন, ঠিক আছে। এই বলে দুজন কথা বলে ও পুকুর পাহারা দিয়ে রাতটা পার করে দিলাম। পরের দিন কথা মতো সোনার মোহরগুলো বিক্রি করে তার পরের দিন বাবাকে নিয়ে গেলাম হাসপাতালে। হাসপাতালে যাবার পর বাবাকে ভর্তি করে ডাক্তারকে বললাম, ডাক্তার বাবু, আল্লাহর রহমতে আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে, 3-4 লাখ যতই লাগুক সমস্যা নেই, আপনি ভালোভাবে অপারেশন করুন। আমার কথায় ডাক্তার সেদিন রাতে বাবার অপারেশন করালেন, আর আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই বাবার অপারেশন ভালোই হলেন। বাবার অপারেশন ভালোভাবে হওয়ায় আমিও মা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এরপর বাবার কাছে গিয়ে বসলাম। বাবা তখন জ্ঞান ফেরেনি। বাবার জ্ঞান ফিরে একদিন পরে। বাবার জ্ঞান ফেরে আমিও মা হাফ ছেড়ে বাঁচি। মাও আমি অনেক খুশি হই। এরপর হাসপাতালে 7 দিন থাকার পর বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর সেদিন রাতে মরিয়ম পরি আমার বাড়িতে আমার কাছে আসে। মরিয়ম আমার কাছে আসায় ওকে জড়িয়ে ধরে কান্না করে বলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এরকম সাহায্য না করলে বাবার অপারেশন করাতে পারতাম না। জানো, তোমার কথা মাকে বলেছি, মা বাবাকে জানিয়েছে, ওরা রাজি। মরিয়ম, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার মা বাবা কি আমাদের বিয়েতে রাজি হবে? আমার কথায় মরিয়ম পরি বলে, নিশাদ, আমার মা বাবা তোমাকে আমার ভালোবাসার কথা অনেক আগে জানিয়েছে, ওরা রাজি আছে, তুমি যখন চাইবে তখন বিয়ে হবে আমাদের। মরিয়মের কথায় রাজি হয়ে বললাম, ওকে দাঁড়াও মা, মাকে ডাকি, তুমি মায়ের সাথে একটু কথা বলো, তাহলে মা সাহস পাবে। কথাটা বলে মাকে মরিয়মের সাথে পরিচয় করিয়ে দিলাম। তখন ওরা কথা বললেন। ওদের দুজনের কথা হওয়ায় মায়ের যা ভয় ছিল সেটা কেটে গেল। মা আমারও মরিয়মের বিয়েতে পুরোপুরি রাজি হলেন। মা রাজি হওয়ায় মরিয়ম বললেন, নিশাদ, 2 দিন পর শুক্রবার, 2 দিন পর আমি আমার মা বাবা ও 2-1 জিনকে নিয়ে আসবো তোমাদের বাড়িতে আমাদের বিয়ে ঠিক করতে, কেমন? মরিয়মের কথায় আমি রাজি হলে মরিয়ম চলে গেলেন। মরিয়ম চলে যাবার পর আমি আবার খাবার খেয়ে খুশি মনে ঘুমিয়ে গেলাম। বাবার অপারেশন করাবো তাই চৌধুরী জামাল চাচাকে বলেছি কিছুদিন পুকুর পাহারা দিতে যেতে পারবে না। আমি ঘুমানোর পর পরের দিন সকালে রুমির বাবা চাচার সাথে দেখা। চাচা আমাদের বাড়িতে এসে আমাকে বললেন, কি ব্যাপার ভাইজান, অপারেশন করলেন, আবার শুনলাম বাড়ি কাজ করবেন, এতটা খাওয়া কই পেলে? কোথায় পেয়ে সেটা আপনার না জানলেও চলবে চাচা। আমার এরকম কথায় চাচা বললেন, আমাকে কিছুদিন আগে কথা দিলেন আমার মেয়ে রুমির সাথে নিশাদের বিয়ে দিবেন, তার 2 দিন পরই আবার বিয়েটা ভেঙেও দিলেন। এতে তো আমি অপমানিত হয়েছি, আমি দেখিনি বোন নিশাদ অন্য কোথায় কিভাবে বিয়ে করে। কথাটা বলে চাচা রেগে চলে গেলেন। এদিকে তখন মা বললেন, নিশাদ, তো চাচা কিসব বলে গেল, কিছু হবে না তো? তখন আমি মাকে বললাম, না মা, চিন্তা করো না, কিচ্ছু হবে না, আর তো 2 দিন পর মরিয়মের সাথে আমার বিয়ে ঠিক হবে, কেউ কিচ্ছু জানতে পারবে না।
তুমি আমাকে খাবার দাও। আমার কথায় মা আমাকে খাবার দিয়ে চলে গেলেন। দুদিন পর মরিয়ম ওর বাবা আসবে আমাদের বাড়িতে, সে অপেক্ষায় ছিলাম। অনেক অপেক্ষার পর কেটে গেল 2টা দিন। দুদিন পর চলে আসলো শুক্রবার। শুক্রবার আসায় আমি অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যা হবার জন্য, কারণ দিনের বেলা মরিয়ম ওর মা বাবা আসবে না, ওরা আসবে রাতে। আমার চিন্তা মতো সেদিন রাতে মরিয়মপুরি, ওর মা বাবা ও 2জন জিন আসলেন আমাদের বাড়িতে। ওরা আসার পর আমি সালাম দিয়ে ঘরে বসতে দিলাম। বাবা শুয়ে আছে বিছানায় মা বাবার পাশে বসে। আমি মরিয়ম ওর মা বাবাকে বসতে দেয়ায় ওরা বসে মরিয়মের বাবা আমাকেও আমার মা বাবাকে দেখে বলল, আপনারা হয়তো জানেন, হয়তো মনে করেছেন আজ এখন আমরা মরিয়ম ও নিশাদের বিয়ে ঠিক করতে এসেছি, কিন্তু না, এটা ভুল ধারণা। আমরা ওদের বিয়ে দিতে আসিনি, আমরা রাজি না। আমি চাই না আমার মেয়ে মরিয়ম ও নিশাদের মাঝে আর কোনো পরিচয় থাকুক, ভালোবাসা থাকুক। মরিয়মের বাবার এমন কথায় আমি অবাক হয়ে মরিয়মের দিকে তাকালে মরিয়ম মাথা নিচু করে বললেন, বাবা ঠিকই বলছি নিশাদ, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না জানি, কথাটা শুনে কষ্ট লাগবে, কিন্তু এতে আমার কিছু করার নেই। আজকের পর আমি তোমার সাথে কোনো যোগাযোগ করতে চাই না, তুমি ভুলে যাও আমাকে। মরিয়মের কথায় মা বললেন, মা মরিয়ম, তুমি নিজে তো 2 দিন আগে বললে বিয়ে করবে, এখন তাহলে এসব বলছো কেন? মায়ের কথায় মরিয়মের বাবা বললেন, 2 দিন আগে তার ভুল বুঝতে পারিনি, এখন বুঝতে পারছে। আপনারা খুব লোভী। আমার মেয়ে গুপ্তধন দিতে সাহায্য করেছে বলে ওর সাথে নিশাতের বিয়ে দিতে চাচ্ছেন। আমি তো আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিব না। পারলে আপনি আপনার ছেলের বিয়ে অন্য মেয়ের সাথে দিয়ে দেখান, কেউ করবে না আপনার ছেলেকে বিয়ে। আমরা চলে গেলাম, আপনাদের মতো ছোট লোকদের বাড়িতে আর থাকতে চাই না। কথাটা বলে ওরা সবাই বাতাসে মিশে গেল। ওরা চলে যাবার পর আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, এটা কি হলো? করার কথা ছিল কি আর হলোটা কি? মরিয়ম এগুলো কি বললো, কি ভুলে যেতে? ভুল শুনলাম না তো আমি? এসব ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো। এমন সময় মায়ের দিকে তাকালে মা কান্না করতে করতে বলল, আমাদের এভাবে অপমান না করলেও পারতো। মরিয়মের বাবার কথা শুনে কেঁদে ফেলেছে আমি। উনি কি বলেছিল, তোকে বিয়ে দিতে পারবো না, কেউ তোকে বিয়ে করবে না। কথাটা বলে মা বিছানা থেকে উঠে দরজা খুলে সোজা চলে গেল চাচার বাড়িতে। চাচার বাড়িতে গিয়ে চাচাকে বললেন, রুমির বিয়ে কি নিশাদের সাথে দিবি? মায়ের কথা চাচা বললেন, হ্যাঁ আমি তো রাজি, তোমরাই তো রাজি না। তখন মা বললেন, আমি যখন বলবো তখন দিবি। মায়ের কথায় চাচা বললেন, হ্যাঁ তোমরা যখন বলবো তখনই দিব। চাচার কথায় মা বলল, এখনই বিয়ে দেবো নিশাদ ও রুমির আমার বাড়িতে। তুই কাউকে না জানিয়ে শুধু কাজী সাহেবকে নিয়ে আমার বাড়িতে আয়, আর রুমির মাকে বল রুমিকে নর্মালভাবে একদম রেডি করতে। কথাটা বলে মা বাড়িতে এসে আমাকে বলল, নিশাদ যা গোসল করে রেডি হয়ে নেয়, আজ এখনই রুমির সাথে তোর বিয়ে হবে। ওরা রেডি হচ্ছে, আমি তোর মা তোর মুখে একটা কথাও আর শুনতে চাই না, যা রেডি হয়ে আয়। মায়ের কথায় কি করব বুঝতে পারছি না। মরিয়ম আমাকে এসে বলে গেল। কোনো উপায় না পেয়ে মেয়ে মায়ের কথা মতো রেডি হলো। ওদিকে বেশ কিছুক্ষণ পর রুমির বাবা, মা, রুমি, কাজী সাহেব আরেকজনকে নিয়ে আসলেন। আমি লোকটাকে দেখে চাচাকে জিজ্ঞাসা করলাম। চাচা বললেন, ইনি আমার কাছের বন্ধু, উনি একজন কবিরাজ। এখন এসব বাদ দাও, তোমাদের বিয়ের কাজটা আগে শেষ হোক। কথা বলে চাচা সাহেব কবিরাজকে বলল, আমার ও রুমির বিয়ের কাজ শুরু করলেন। আমাদের বিয়ের কাজ শুরু হবার পর বিয়ে হবে এমন সময় হঠাৎ বাইরে ঝড় শুরু হলো, আর কেউ চিৎকার করে ডাকতে লাগলো। বাইরে ঝড় শুরু হওয়ায় আমি চিৎকার দিয়ে বললাম, আরে বাইরে কি হচ্ছে? তখন চাচা বলল, ওসব কিছু না, বিয়ের কাজটাকে শেষ হোক, ওগুলোতে কান দিও না। কিন্তু আমি চাচার কথায় কান না দিয়ে দরজা খুলে বাইরে যাওয়ায় আমার সাথে সবাই বাইরে বের হলেন। আমি বাইরে গিয়ে দেখলাম মরিয়মপুরি ও মা বাবা কয়েকজন জিন আমাদের বাড়ির সীমানার বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মরিয়ম চিৎকার করে বলল, নিশাদ রুমিকে বিয়ে করবে না, তোমার চাচা তোমাদেরকে বোকা বানিয়েছে। তোমার চাচা তোমারও আমার ভালোবাসার কথা জানার পর একজন কবিরাজের কাছে যান, সে কবিরাজ তোমার পাশে দাঁড়িয়ে আছে। সে কবিরাজ তার সাথে থাকা জিনদের আমার মা বাবার রূপ নিয়ে তোমার বাড়িতে পাঠিয়েছে। পরে জিনেরা আমাদের রূপ নিয়ে এসে তোমাকে ও তোমার মাকে যা ইচ্ছে উল্টাপাল্টা তাই বলেছে, যেন তোমরা রেগে রুমিকে বিয়ে করো। এসব তোমার চাচার চক্রান্ত। তোমার চাচার কথা মতো কবিরাজ তোমাদের বাড়ির সীমানা বন্ধ করেছে, যার ফলে আমরা তোমাদের বাড়ির সীমানায় ঢুকতে পারছি না। তুমি তাড়াতাড়ি আসো, তুমি আমাকে স্পর্শ করার সাথে সাথে সবটা বন্ধ কেটে যাবে। পুরীর কথায় আমি পুরীর দিকে যেতে চাইলে চাচা মানা করতে লাগলেন, কিন্তু আমি চাচার মানা না শুনে দৌড় দিয়ে মরিয়মের হাতে স্পর্শ করায় বাড়ি বন্ধ করা কেটে গেল। এদিকে তখন কবিরাজ ও চাচা সেখান থেকে পালাতে গেলে মরিয়মের বাবা ও তার সাথে থাকা জিন ওদের ধরে ইচ্ছে মতো পেটাতে পেটাতে অনেক আহত করে ফেললেন। পরে কবিরাজ ও চাচা জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেলেন।
ওরা সবাই পালিয়ে যাবার পর মরিয়মের মা বাবার কাছে আমি মা ও দুঃখ প্রকাশ করলাম। আমাদের কথায় ওরাও বিষয়টা বুঝতে পারলেন। এরপর আর দেরি না করে সে রাতে আমারও জলপরি মরিয়মের বিয়ে হলো। আমার মরিয়মপুরীর বিয়ের মধ্যে গল্পটা এখানেই শেষ হলো। এই গল্প শুনে চলে যাচ্ছ? তুমি কি আরো নতুন গল্প শুনতে চাও না? তাহলে এখনই সাবস্ক্রাইব করো, করো বলছি।